We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। সবকিছুই প্রায় প্রত্যাশা মতোই বাঁধাগতে চলেছে। ছোট লালবাড়ির নির্বাচনে যা যা হয়েছে তার মধ্যে খবর এটুকুই যে বামেরা বিজেপির থেকে ৩-৪% বেশি ভোট পেয়েছেন। এর চেয়ে বেশি কিছু নতুন ছিল কি? আসুন সেটা নিয়েই আজ কিছু কথা বলা যাক। ছোট লালবাড়ির নির্বাচন। আচ্ছা, এই লালবাড়ির নির্বাচন যদি বিধানসভার নির্বাচনের সঙ্গেই হতো তাহলে টান টান উত্তেজনা থাকতো, দুটো তিনটে নয়। কেবল মমতা বন্দ্যোপাধ্যায় কম বেশি 15টা সভা করতেন, নরেন্দ্র মোদী 7 থেকে 8টা, অমিত শাহ সমেত যাবতীয় হ্যাঁ হ্যাঁ বলা মন্ত্রী পরিষদ, সভাপতি নাড্ডা ইত্যাদিরা মিলে আরো গোটা 50, 7-5 দাদা রুদ্রনীল এর মধ্যে 80% সভায় হাজির থাকতেন। গোটা 50 সভায় তার রাজনৈতিক ভাড়ামো আমরা শুনতে পেতাম। অঞ্জনা, কাঞ্চনা, রিমঝিম, লামা, অনিন্দ্য পুলকের দল আলো করে থাকতো সভায় সভায়। এবং এত শতর পরে তারা পেতেন 10টা আসন। হ্যাঁ, গত বিধানসভায় পাওয়া ভোটের নিরিখে বিজেপির জুটত মাত্র 10টা আসন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হয়েছে, বিভিন্ন প্রকল্পের ঘোষণা হয়েছে, ববি হাকিমের মেয়রকে বলুন ইত্যাদি হয়েছে। এরপর উপনির্বাচন হয়েছে, সেখানেও বোঝা গিয়েছে বিজেপি কমছে বললে ভুল হবে, হু হু করে কমছে। পাল্লা দিয়ে মূল্য বৃদ্ধি, বেকারত্ব, সারা দেশ জোড়া কৃষক আন্দোলনের সামনে 56 ইঞ্চির মাথা হেঁট। এসবের পরে তারা 3টে আসন পেয়েছেন। ভোটের আগের ছন্ন ছাড়া চেহারাটা ভাবুন। দলের সাংসদ বুক ঠুকে বলছেন দলের প্রার্থীপদ বিক্রি হয়েছে। কেবল তাই নয়, সেই সাংসদ রূপা গাঙ্গুলি বলছেন দিলীপ ঘোষ বদমাইশি না থামালে এই রকমই নাকি চলবে। ভাবা যায়? পার্টি উইথ আ ডিফারেন্স। দেখেছেন নাকি বিজেপির কুচুবুলুদের? ওই 7-5 দাদা রুদ্রনীলকে এই ভোটের আসরে 144টার বড় জোর 25-30টা আসনে বিজেপি প্রচারে নেমেছিল, পেয়েছে 3টে। প্রচুর পেয়েছে। বিধানসভার নির্বাচনে আব্বাস শাব্বাস কংগ্রেস আর বামেদের জোট হয়েছিল, সংযুক্ত মোর্চা। আমাদের হাতেই থাকবে সরকার তৈরির চাবিকাঠি। ভোটের পর চাইলেও আমরা তৃণমূলকে সমর্থন করব না ইত্যাদি বলার পরে সবেধন নীলমণি আইএসএফ এর একজন বিধায়ক। ভোট শেষ, জোটের ভূত নেমেছে। ভাইজান ঠিক না বেঠিক জানি না, তবে তিনি এ নির্বাচনে ছিলেন না। ন্যাড়া কবার আর বেলতলায় যায়। বাম কং জোটও হয়নি, খঙের কোর ভোট কলকাতায় কিছুই নেই। আছে কয়েকজন নেতা আর কয়েকটা পকেট, তার মধ্যে 2টো তারা জিতেছে, 16টাতে দ্বিতীয় হয়েছে। ইদানিং কালের মধ্যে তাদের সব থেকে ভালো রেজাল্ট। ওদিকে বামেরাও 2টো আসন পেয়েছেন। তাদের মানুষের এক অংশের সমর্থন ছিল, যে জায়গায় সংগঠনকে দাঁড় করাতে পেরেছেন, যেখানে রেড ভলেন্টিয়াররা কাজ করেছিল, ছাত্র যুবদের একটা বড় অংশ যেখানে কাজ করেছে, সেখানে তারাই উঠে এসেছে দ্বিতীয় স্থানে। 65টা আসনে দ্বিতীয় তারা। বিজেপির প্রভাব বেড়ে তো ছিলই,
কিন্তু কমসম করে 100টা আসনে বিরোধী আসনে থাকার স্বপ্ন তারা দেখেছিল। সে স্বপ্নে গ্যামাক্সিন ঢেলে মাত্র 48টাতে তারা দ্বিতীয় হয়েছে। যে বিজেপি 2015 লালবাড়ির নির্বাচনে 7টা আসন পেয়েছিল, যারা 2019 লোকসভা নির্বাচনের নিরিখে 22টা আসন পেয়েছিল, 2021 বিধানসভার নির্বাচনের হিসেবে 10টা আসন পেয়েছিল, তারা এবার 3টে। ভোট শতাংশ তৃণমূল কম বেশি 72% ভোট, বামেরা 12% থেকে একটু কম, বিজেপি 9% থেকে সামান্য বেশি, কংগ্রেস 4% মতো ভোট পেয়েছে। বিধানসভায় অমন জয়ের পরে এই রেজাল্টে চমক বলতে ওই বামেদের কিছুটা এগিয়ে যাওয়া, এছাড়া সবটাই খুবই প্রত্যাশিত। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এবার আসুন তার চেয়েও প্রত্যাশিত ফলাফল, পরবর্তী বিভিন্ন দলের নেতাদের রিয়াকশন। বিরাট রিগিং করে তৃণমূল জিতেছে, ভোট হয়নি, প্রহসন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ভোটের দিনে যে কয়েকটা ওয়ার্ডে বিভিন্ন ধরনের হাঙ্গামা হয়েছে, সে তালিকায় সবচেয়ে ওপরে ছিল 45 নম্বর ওয়ার্ড। মারপিট, বোমাবাজি, অ্যারেস্ট, এসব কিছুই হয়েছে। এবং এত কিছু হবার পরে সেখানে কংগ্রেসের সন্তোষ পাঠক অনায়াসে জিতেছেন। ওধারে 22 নম্বর ওয়ার্ড, সেখান থেকেও এসেছিল বিভিন্ন অভিযোগ। এমনকি বিজেপির প্রার্থী মীনা দেবী পুরোহিতকে ধাক্কা দেওয়ার, শাড়ি কাপড় ধরে টান দেবার অভিযোগও এসেছিল। তিনি ভালো ভোটেই জিতেছেন। 144টার মধ্যে 17টা বুথের বিভিন্ন অভিযোগের লিস্ট নিয়ে হাজির হয়েছিলেন বামেরা। সেই বাম এবার 65টাতে দ্বিতীয়, বিজেপি নয়। সুজন চক্রবর্তীর বাইট শুনলাম, ক্যামেরার সামনে তিনি এখনো বলেই চলেছেন তৃণমূল আর বিজেপি গোপন আঁতাতের গোপন কথা। সেই এক বিজেমূলের তত্ত্ব যা মানুষ খারিজ করেছে অনেক আগে। হাস্যকর সেই তত্ত্ব তিনি নিজেও মানেন বলে মনে হয় না, কিন্তু বলেন। তো সেসব বলার পর কমরেড সুজন চক্রবর্তী বললেন, যদি সত্যি সত্যি অবাধ ভোট হতো তাহলে তৃণমূলের কপালে দুঃখ ছিল। বললেন এই কথা। আসলে ঘটি হারালে এরকমই হয়। যে কথা বললেন তা শুনে মানুষ হাসবেন না? তার চেয়ে ঢের বিবেচক কথা বললেন হেরে যাওয়া সিপিএম প্রার্থী চয়ন ভট্টাচার্য। বললেন, মানুষের ভোটে আগে জিতেছি, এবার হেরেছি, কারণ খুঁজতে হবে। কিন্তু বামেরা বাড়ছে, এটা তো ঘটনা, এটাই তো বলা উচিত। বামেরা ঘুরে দাঁড়িয়েছে না, একেবারে নয়। 12% ভোটকে ঘুরে দাঁড়ানো বলে না, কিন্তু এও তো এক শুরুয়াত। বিজেপি যে জমি দখল করেছিল, যে বিরোধী পরিসর দখল করেছিল, তা তো আসতেই পারে বামেদের কাছে। কিন্তু তার জন্য কাণ্ডজ্ঞান সম্পন্ন নেতাদের দরকার, যে নেতারা কথায় কথায় লোক হাসাবেন না। সুজন, সেলিমদের মতো বাম নেতারা বিদায় নিলে বামেদের ঘুরে দাঁড়াতে সুবিধে হবে, এটা তো বলাই যায়। সময় আরো একটা বিরতির, ফিরছি। তো ভোট শেষ, ফলাফল হাতে। এর প্রভাব কি হতে চলেছে? স্বপ্নের ফানুস ফুটো হয়েছে বিজেপি, কারণ তাদের স্বপ্নের ভিত্তি ছিল না র্যাঙ্ক অ্যান্ড ফাইল। কর্মী বাহিনী আরো দুর্বল হবে, আরো নেতা দল ছাড়বেন লাইন দিয়ে। খোকা শুভেন্দু আরো আকেলা মেহসুস করবেন। কদিন পর থেকে হলপ করে কথা বলতে পারি। কলকাতা পুরসভা নির্বাচন আগামী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নির্বাচনের সুর বেঁধে দিল, মিলিয়ে নেবেন। রাজ্যের আগামী পুর
ও পৌর নির্বাচনের ফলাফল একই হবে, হতে চলেছে। হ্যাঁ, উত্তরবঙ্গেও সেখানকার ফানুসও ফাটবে। বিজেপি কমতে থাকলেই আবার বামেরা প্রাসঙ্গিক হয়ে উঠবে, যদি তারা প্রকৃত অর্থে বাম হয়ে উঠতে পারে। কেবল কৌশল নয়, আদর্শগতভাবে বামপন্থার চর্চা করেন, তাহলে আগামী বিরোধী পরিষদ, তার নেতৃত্ব নিশ্চিতভাবে বামেদের হাতেই থাকবে। কংগ্রেস তার পকেটের দিকে নজর দিতেই পারে, খুব ভালো কিছু তাদের হবে বলে মনে হয় না। তাদের রাজনীতি আর সমর্থন ভিত্তি পুরোটাই এখন তৃণমূলের দখলে। কাজেই তাঁরা বরং জাতীয় রাজনীতিতে মন দিন। এবং তৃণমূল মাথায় রাখতেই হবে, বৃদ্ধিরও এক সমস্যা আছে। 16 কি 18 বছরের মধ্যে তৃণমূল এক চূড়ান্ত বৃদ্ধি অর্জন করেছে। সেই বৃদ্ধি বহু রোগের জন্ম দেয়। আত্মম্ভরিতা, অহং, নানাবিধ দুর্নীতি, অনেক কিছু লেগে থাকে এই বৃদ্ধির সঙ্গে। ক্যান্সারের মতো গোপনে বাসা বাঁধে, তারপর হঠাৎ ধস নামে। তৃণমূল নেতৃত্বকে একথা প্রতি মুহূর্তে মাথায় রাখতে হবে। এবার আরেক বিষয়, মেয়র কে হবে? শোভন চট্টোপাধ্যায়ের নাটকের পর কিছুটা কাজ সামাল দিতেই আনা হয়েছিল ববি হাকিমকে। অনেককে অবাক করে দিয়ে ববি হাকিম নিজেকে কিন্তু প্রমাণ করেছেন। কেবল তাই নয়, ববি হাকিম তৃণমূলের অন্যতম সংখ্যালঘু মুখ, যে সমর্থন তৃণমূলের অন্যতম ভিত্তি। কাজেই দেশের সার্বিক রাজনীতি, আগামী পুর নির্বাচনের কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র পরিবর্তন করবেন না। অন্তত আরেকটা টার্ম ববি হাকিমই মেয়র থাকছে। আর নগর কলকাতার মাথায় থাক না এমন একজন মানুষ, যিনি দুর্গাপুজো, ঈদ আর ক্রিসমাস অনায়াসে পালন করতে পারেন, করেন। তবে চমক আসবে মেয়র পরিষদে। তৃণমূল এই সুযোগে এক ঝাঁক যৌবন হাজির করেছেন লালবাড়ির রাজনীতিতে। তাদের কিছু দায়িত্ব দেওয়া হবে। 16টা বড়োর সবকটাই তৃণমূলের, কাজে সেখানেও পাওয়া যাবে তাদের। সব মিলিয়ে তৃণমূলের দ্বিতীয় জেনারেশনের প্রশাসনিক কাজের ট্রেনিং শুরু হয়ে গেল। যে ভুলটা বামেরা করেছিল, সেই ভুল কিন্তু তৃণমূল সযত্নে এড়িয়ে গেল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens